আসল তৃণমূলকে মমতা তৃণমূল না নব তৃণমূল? আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন কালীঘাট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সাংসদরা। তারা গিয়ে 14 পাতার চিঠি জমা দিয়ে এলেন। আসল তৃণমূল কারা? এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার নেতৃত্বে গিয়েছিলেন নব তৃণমূলের প্রতিনিধিরা, যারা অনেকে বিধায়ক। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিষয়টা? দেখো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দুই পাল্টা যে দুই পক্ষ রয়েছে, অর্থাৎ একদিকে মমতা তৃণমূল এবং অন্যদিকে নব তৃণমূল, দুই পক্ষের তরফ থেকেই তাদের কাছে সমস্ত রকমের নথি এবং দলের যে সাংগঠনিক নির্বাচন সংক্রান্ত সমস্ত রকমের তথ্য জাতীয় নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছিল। আজ বিকেল 5:30টার মধ্যে সেই নথি দুপক্ষেরই জমা দেওয়ার কথা। ইতিমধ্যেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্র্যাকশনের 3 সাংসদ তারা গিয়ে 14 পাতার একটি নথি জমা দিয়ে এসেছেন। এবার জাতীয় নির্বাচন কমিশন যেটা করবে, এই দুপক্ষের নথি তারা খতিয়ে আমি একটু জানতে চাই, এই 14 পাতার নথিতে কি কি জমা দেওয়া হয়েছে? দেখো, এই 14 পাতার নথিতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় ফ্র্যাকশনের তরফ থেকে দল যবে থেকে গঠন হয়েছে তারপর থেকে সাংগঠনিক ভাবে যে যে পদে নির্বাচন হয়েছে, কিভাবে পদাধিকারী নিয়োগ করা হয়েছে, দলের কনস্টিটিউশন কি ছিল এবং সেই কনস্টিটিউশন মেনে কি কি পদক্ষেপ করা হয়েছে, এমনকি যখন বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হলো বা যারা বিক্ষুব্ধকারী হলেন তাদের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হয়েছিল এবং সেক্ষেত্রেও কনস্টিটিউশন মেনে পদক্ষেপ করা হয়েছিল কিনা, সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য সহকারে তুলে ধরা হয়েছে। 14 পাতার এই নথিতে সই করেছেন খোদ চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য, যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি রয়েছে তার যদি কোনো গুরুত্ব না থাকে এবং সেটা যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে এবছরের গোড়ার দিকে সাংসদদের জন্য যে ফর্মে এবং ফর্ম ডি সই করা হয়েছিল, যেখানে স্বাক্ষর ছিল চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেটারও ভ্যালিডিটি থাকে না। ফলে এই সাংসদদেরও তাদের যে অস্তিত্ব এবং যে বিধায়কদের অস্তিত্ব, সেক্ষেত্রে তাদের ভ্যালিডিটি নিয়েও প্রশ্ন উঠে যায়। ফলে এই সমস্ত কিছুই তথ্য সহকারে 14 পাতার নথি সহ তুলে ধরা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। এবার জাতীয় নির্বাচন কমিশন দুপক্ষের নথি খতিয়ে দেখবে এবং আইনি দিক খতিয়ে দেখে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই দাবি এবং পাল্টা দাবির পরিপ্রেক্ষিতে। বেশ মৈত্রী, আর কমিশন থেকে বেরিয়ে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। পুরোটাই ইলিগ্যাল, অবৈধ, এটা ফ্রড, এরা যে ফ্রডের প্রোডাক্ট, এমএলএ হিসেবেও রয়েছে, ইজ দ্য প্রোডাক্ট অফ ফ্রড। কি করে করে এসব? আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডি সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটাও হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। মানুষের কাছে যাও, যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিন ঋতব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুর যে করতে পারেনি। আর এটা তো সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বেশি পেয়েছে আর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। এই যে তৃণমূল, মমতা তৃণমূল 14 পাতার চিঠি দিল, সমস্ত তথ্য দিল, এবার নব তৃণমূল তারা কি ধরে রাখতে পারবে? সরাসরি কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, নব তৃণমূলের ভূমিকা কি হবে? নব তৃণমূলের সম্ভাব্য দাবি কি এবং নব তৃণমূল কতটা এখন পোক্ত জায়গায় আছে? দেখো, প্রথমত হচ্ছে যে সংখ্যাতত্ত্বের দিক, সেই সংখ্যাতত্ত্বের দিক থেকে নব তৃণমূল যথেষ্ট ভালো জায়গার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বক্তব্য যে কোনো ধরনের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তারা তাদের সংখ্যাতত্ত্বের দিক থেকে প্রমাণ উপযুক্ত জায়গাতে দিয়ে দিতে পারবে। দ্বিতীয়ত তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদের কোনো সংবিধানই নেই এবং বিভিন্ন সময় সেই সুবিধা মতো সংবিধানকে তারা বদলে নিয়েছে এবং দলের চেয়ারপারসন স্থির করার জন্য কোনো ভোটই হতো না, মনোনীত করা হতো। তাদের বক্তব্য, যাদের জাতীয় কর্মসমিতিতে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নিজেরাই দায়িত্ব ছেড়ে বেরিয়ে এসছেন। এমনকি জেলা পরিষদ, পুরসভা, বিধানসভায় তারা অনাস্থা দেখাতে শুরু করেছেন। প্রয়োজনে পরিষদীয় ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের প্রমাণ বিদ্রোহী ব্লক যারা রয়েছেন তারা দিয়ে দিতে পারবেন। এবং হাতে গরম উদাহরণ তারা দেখাচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, যাকে কালীঘাট পৌঁছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সভাপতি করা হয়েছিল, তিনি বিদ্রোহী ব্লকের
নিয়োগের ক্ষেত্রে চলে এসছেন। এবং তুমি জানো যে 2025 সালে একবার জাতীয় কর্মসমিতির তালিকা পাঠানো হয়েছিল, কিন্তু সেই তালিকা সকলের সহমতি নিয়ে মিটিং করে গঠন করা হয়নি। এই বিষয়গুলো তারাও নির্বাচন কমিশনের কাছে জানাতে চলেছেন চিঠি মারফত। সংখ্যা তত্ত্বের দিক থেকে অনেকটাই এগিয়ে, ভারে অনেকটা এগিয়ে। দিল্লিতে তৃণমূলের নাম, লোগো, অ্যাকাউন্টের লড়াই। গত বৃহস্পতিবার কমিশনের সঙ্গে বৈঠক করেন ঋতব্রতরা। তারা কি দাবি করেছিলেন? প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। তৃণমূলের লোগো, তহবিল কার দায়িত্বে? জোড়াফুল কি হারাতে চলেছেন মমতা কি ধরেই নিয়েছেন প্রতীক হাতছাড়া হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে জোর জল্পনা। দেখুন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যাই মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? তিনি কি ধরেই নিয়েছেন প্রতীক হাতছাড়া? আর এই নিয়ে পাল্টা কটাক্ষ ঋতব্রতর। এখন এত গেল রব কেন? নির্বাচন কমিশন একটা অ্যাপেক্স বডি, প্রাতিষ্ঠানিক পোস্ট। মানে হঠাৎ করে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, হঠাৎ এগুলো বলতে হচ্ছে কেন? যে প্রতীকের কথা ভরসা রাখুন না নির্বাচন কমিশনের ওপর। অ্যাপেক্স বডির ওপর তো ভরসা রাখতে হবে। দেশের তো একটা কাঠামো আছে, আইন আছে, সংবিধান আছে। এবার সিলেবাসে শ্যামাপ্রসাদ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী শিক্ষাবর্ষেই সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই 3টি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। মিত্র ইনস্টিটিউশনকে পিএমসির অন্তর্ভুক্ত করার আবেদন। মিত্র ইনস্টিটিউশনের সংস্কারে আর্থিক সাহায্য। মিত্র ইনস্টিটিউশনকে 1 বছরে 25 লক্ষ টাকা। শ্যামাপ্রসাদের স্কুলে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী। স্কুলটা শ্যামাপ্রসাদের স্মৃতিধন্য স্কুল। ওনার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। তো আমাদের আবদার তো থাকবে এই স্কুলটা যাতে পিএমসি তকমা পায়, মডেল স্কুল হয়। একসময় মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরকে বলা হতো ব্রিটিশ পিরিয়ডে ইটন অফ দ্য ইস্ট। আমরা যাতে সেই ঋত গরিমা ফিরে পেতে পারি। আগের সময় কিছু ওই লাইব্রেরি গ্র্যান্ট ট্যান্ট পাওয়ার ক্ষেত্রে আমরা পাইনি, তো এই সরকারের ক্ষেত্রে আমরা আশা করি যে
এগুলো দেখবেন। সমস্ত ডিআই অফিসের যারা আধিকারিক এবং সর্বশিক্ষা মিশনের যারা ইঞ্জিনিয়ার, তারা এসে অলরেডি সমস্ত ইন্সপেকশন করে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন খুব শীঘ্রই স্কুলের যে পরিকাঠামো বা যেগুলো ইমিডিয়েট মানে নজর দেওয়া দরকার আর কি ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে গেছেন। আমরাও আশাবাদী নতুন সরকারের আমলে। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পৈতৃক বাড়ি তার। আর সেখানেই পৌঁছে যাচ্ছেন অমিত শাহ। সেজে উঠেছে ৭৭ নম্বর আশুতোষ মুখার্জি রোডের বাড়ি। আজ ঐতিহাসিক এই বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছবেন। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাবেন অমিত শাহ।